স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বিজিবির ডিজি ও শহীদদের পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। পিলখানা ট্র্যাজেডি 16 বছর আজ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহতের বিভীষিকাময় দিনটি প্রথমবার জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। এ উপলক্ষে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানরাও। শহীদদের আত্মীয়গণকে এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গত 15 বছর ধরে বিচারটা একদম ফ্লেক্সিবল ভাবে নাও হয় নাই, খালি বলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা শহীদ পরিবার যারা আছে তারা এখন মনে দুঃখ আছে, এখনই বেদনা শেষ হয় না, দুঃখটা শেষ হয় না। আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ যেন বিচারটা হয়। শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পিলখানা ট্র্যাজেডির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে। কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি প্রথমবার জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করতে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে সরকার প্রতি বছর 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতে শেখ হাসিনার নেতৃত্বে পিলখানা হত্যাযজ্ঞ চালানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। সকালে জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে কথা বলেন তারা। এ সময় দিবসটিকে জাতীয় সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। সেনা সদস্যদের হত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আশা করব, প্রত্যাশা করব এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা এবং যারা দায়ী তাদেরকে তাদের শাস্তি নিশ্চিত করা, তদন্তের মাধ্যমে বিচারকে নিশ্চিত করা, এবং এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। বর্তমান সরকার আবার এটাকে পুনঃ তদন্ত করছেন। আমরা যেটা মনে করি, যে কোনো তদন্ত, যে কোনো বিচার কার্য করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে। কাজেই বর্তমানে যেটা হচ্ছে সেখানেও আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনে দল গঠন করতে গিয়ে তার ভূমিকা বিএনপি ভুলবে না বলে উল্লেখ করেন তিনি। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বিএনপির এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। খবর পেয়ে দ্রুতই তার বাসভবনে পৌঁছান দলের বাকি সিনিয়র নেতারা। বাদ জোহর তার প্রথম জানাজা ধানমন্ডিতে তার নিজ বাসা সংলগ্ন ইকতা মসজিদে এবং দ্বিতীয় জানাজা হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে। আগামীকাল চট্টগ্রামের রাউজানে শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হন আব্দুল্লাহ আল নোমান। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। আব্দুল্লাহ আল নোমান সাহেবের চলে যাওয়াটা এটা
বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট বিরাট শূন্যতা সৃষ্টি করবে। বাদ আসর জানাজা হবে প্রথমে 2:30টায় হবে পার্লামেন্টে, তারপরে বাদ আসর আমরা পার্টি অফিসে হবে, আর চট্টগ্রামের পরবর্তীতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে। রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারীদের স্মরণ ও আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, যে কোনো ভালো উপদেশ গ্রহণ করবে সেনাবাহিনী। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ আছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আমরা সংগঠিত না, একজন আরেকজনের বিষোদ্গার করছে, এর সুযোগ নিচ্ছে অপরাধীরা। নির্বাচন প্রসঙ্গে বলেন, 18 মাসের মধ্যে নির্বাচনের কথা যেটি বলেছিলেন সরকার হয়তো সেদিকেই যাচ্ছে। পিলখানা হত্যাকাণ্ডের রাজনৈতিক দলের কোনো শক্তি জড়িত ছিল কিনা সেটা তদন্ত কমিশন খুঁজে বের করবে বলেও প্রত্যাশা তার। এছাড়া এই ঘটনাকে কেউ কেউ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সেনাপ্রধান। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড রায় রিভিউ চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের পরবর্তী শুনানি পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই শুনানি হয়। আদালতে শুনানি করেন আজহারের আইনজীবী ব্যারিস্টার ইমরান সিদ্দিক। এ সময় 7টি গ্রাউন্ডে রিভিউ আবেদনের কথা জানান আইনজীবী। বলেন, সারা পৃথিবীতে যুদ্ধাপরাধের বিচার হয়েছে আন্তর্জাতিক আইনে, অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন বলবৎ করেনি। আজহার 2012 সালে গ্রেপ্তার হওয়ার সময়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক। সোমবার আগুনে পুড়ে গেছে পর্যটন কেন্দ্রটির 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরাদের 35টি বাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে। আগুনে 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এদিকে সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানটিতে পর্যটক যাওয়া আসায় নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। দর্শক, চট্টগ্রামের চেরাগি পাহাড়ে সয়াবিন তেলের মজুতের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মুজিব, গতকালও একই এলাকায় তারা অভিযান চালিয়েছে, আজকেও অভিযান চালাচ্ছে, কেমন দেখছেন সেখানে আসলে? হিমাদ্রি, আমরা যেই জায়গাটিতে অভিযান চলছে সেখানে গত পরশু অভিযান চালানো হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে এই দোকানটিতে শরীফ স্টোর, মূলত এই দোকানটির নাম, এবং এখানে ডিসপ্লেতে অর্থাৎ প্রদর্শনীতে কোনো সয়াবিন তেল রাখা হয়নি, কিন্তু ভেতরে গোডাউনে, সিলিংয়ে, এমনকি রান্নাঘরেও শত শত লিটার সয়াবিন তেলের সন্ধান তারা পেয়েছিলেন। পরবর্তীতে তাদেরকে 50,000 টাকা জরিমানা করে যে সমস্ত তেল রয়েছে সেগুলো ন্যায্য মূল্যে বিক্রির জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন তারা সেই নির্দেশনা না মেনে তারা তেল বিক্রি বন্ধ করে দিয়েছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা পুনরায় এখানে অভিযান চালাচ্ছেন এবং যে সমস্ত তেল তারা আসলে মজুত করে রেখেছেন সেই তেলগুলো তারা ন্যায্য মূল্যেই বিক্রি করছেন। তারা উপস্থিত থেকে কয়েক শত শত লিটার তেল এখানে আসলে মজুত করে রাখা হয়েছে এবং এই তেলগুলো কয়েক গুণ বেশি দামে আসলে তারা এখানে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন, সেই অভিযোগ কিন্তু তারা পেয়েছিলেন। আমরা একটু ছোট করে একটু জানতে চাই, ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়জুল্লাহ আমাদের সঙ্গে আছেন। কি চিত্র সার্বিকভাবে দেখছেন? জরিমানা হয়েছে, এরপরও আসলে পরিস্থিতি পাল্টাচ্ছেন। আপনারা জানেন আমরা গত কয়েকদিন আগে এই প্রতিষ্ঠানটাতে অভিযান পরিচালনা করেছি এবং এই তেলসমূহ আমরা তখনও পেয়েছি, তাদেরকে বিক্রির জন্য নির্দেশনা দিয়েছিলাম, তারা মানেননি। তো আজকেও এসে আমরা আবার আমাদের লোক পাঠিয়েছি, তো তারা আবার আমাদের লোকের কাছেও বলছে যে তেল নাই। তো তারপরে আমরা যখন আসলাম তখন আসলে স্বীকার করেছি যে তেল আছে, কিন্তু তারা তেল বিক্রি করে তেলটা ফেরত দিবে। আসলে এটা মিথ্যা কথা। তো আমরা তারা নির্দেশনা যেহেতু মান্য করেনি, অমান্য করেছে, আমরা এখানে শত শত লিটার তেল পেয়েছি। আমরা দাঁড়াই থেকে তেলটা বিক্রির চেষ্টা করছি। তেলটা বিক্রি একটা পর্যায়ে আমরা আসলে চাচ্ছি
যে এই প্রতিষ্ঠানটা যেন তারা এই রমজানের আগে এই তেল নিয়ে এই ধরনের অস্থিরতা আমরা প্রায় দেখি। শুধু এই দোকানে কি মানে একই রকম চিত্র নাকি সব মিলাই? আসলে আমরা কাজ করছি, যেখানে সমস্যা পাচ্ছি আমরা ব্যবস্থা গ্রহণ করছি। গতকালকে আমরা চাকতাই এলাকাতেও আমরা অভিযান পরিচালনা করেছি। তবে তারা যেখান থেকে ক্রয় করে সেই উৎসটা যদি আমাদেরকে যথাযথভাবে জানায় তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। যেমন তারা যে প্রতিষ্ঠানটাকে অ্যাড্রেস করেছে, যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে, সেই প্রতিষ্ঠানটা আসলে আমরা খুঁজে পাইনি গতকালকে। তো এটা একটা মিস ইনফরমেশন ছিল তাদের। ধন্যবাদ। হিমাদ্রি, শুনছিলেন যে অর্থাৎ যেখান থেকে কেনা হচ্ছে এবং যেখানে বিক্রি হচ্ছে উৎসের সন্ধান বা উৎস সম্পর্কে এক ধরনের অপতথ্য এখানে রয়েছে। অর্থাৎ তারা যেখান থেকে কিনছেন সেখানে গিয়ে ভোক্তা অধিকার কর্মকর্তারা গিয়ে দেখছেন যে কোনো ধরনের সেখানে বিক্রয় প্রতিষ্ঠান আসলে নেই। তো এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা বলছেন যে অভিযান অব্যাহত থাকবে এবং রমজানের যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় বাজারে, সেটির জন্য তারা সজাগ থাকার জন্য অভিযান পরিচালনা করছেন, সাধারণ মানুষকে সচেতন হওয়ার কিন্তু আহ্বান জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সব মিলে খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খেলার খবর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 26 ফেব্রুয়ারি ও 2রা মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের মেয়েরা। সোমবার রাত 3টায় ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। মেয়েদের ফুটবল দলের সফর কোচ পিটার বাটলারের জন্য বড় চ্যালেঞ্জ। বিদ্রোহ করা 18 ফুটবলারকে বাদ দিয়ে বেশিরভাগ নতুন মুখ নিয়ে দল গঠন করেছেন ইংলিশ কোচ। আরব আমিরাত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে অনেক ভালো করেছে বাংলাদেশ। তবে সাবিনা সহ সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে তৈরি দল চ্যালেঞ্জের সামনেই থাকবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।